দেশে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নগরীতে দেখা দিয়েছে উদ্বেগ। আর তাই সংক্রমণ রোধে আগামী রোববার থেকে সরকারিভাবে ইপিআই টিকা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও ঝুঁকি এড়াতে আগেই সন্তানদের টিকা দিতে নগরীর স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। শিশুদের সুরক্ষিত রাখতে রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকেরা। টিকা নিশ্চিত করতে অনেকেই আবার নির্ধারিত সময়ের আগেই স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, সংগ্রহ করছেন প্রয়োজনীয় ইপিআই টিকা। নগরবাসী বলছেন, হামের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আগে থেকেই সতর্ক থাকা জরুরি। এই মুহূর্তে যে চারিদিকে দেখা যাচ্ছে যে হামের কারণে বাচ্চারা মারা যাচ্ছে এবং এটা অনেক অ্যালার্মিং রেট, তো এটা তো অভিভাবকের মধ্যে অনেক উদ্বেগের কারণ। বাচ্চারা অনেক বেশি হামরুবেলার কারণেই সিক হয়ে যাচ্ছে, মারাও যাচ্ছে। তো আমি এই জন্য তাড়াতাড়ি আসছি যে বাচ্চার সেকেন্ড ডোজটা দিয়ে ফেলার জন্য। স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানান, সরকারি ইপিআই ক্যাম্পেইন এখনও শুরু হয়নি, তবে নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে প্রদান করা হচ্ছে হামের টিকা। এমআর টিকার কোনো ঘাটতি নাই, এমআর টিকা দেওয়া হচ্ছে, হামের টিকা আর কি যেটা এটা দেওয়া হচ্ছে। আমরা এখন আরেকটু জোরদার করতেছি। ইপিআই টিকা কার্যক্রমের এই একই চিত্র দেখা মিলল রাজধানীর শিশু হাসপাতালেও। এখানেও শিশুদের টিকা দেওয়া হচ্ছে আগের নিয়মেই। হামের টিকিট দেওয়ার জন্য আর কি আমরা অনেক এখন চারদিকে অনেক হাম হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এর জন্য আমরা আর কি সচেতন জন্য আসছি আর কি। আমাদের প্রতিদিনই রুটিন ইপিআই কার্যক্রম চলমান আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হামের প্রাদুর্ভাব ঠেকাতে রোববার থেকে সারা দেশে চলবে ইপিআই টিকা কার্যক্রম। ইপিআই কার্যক্রম আগের থেকে আমাদের শিশু হাসপাতালে চলছে, কিন্তু আগামী রবিবার থেকে মিজেস সহ ইপিআই কার্যক্রম পূর্ণদমে চলবে। এদিকে দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্য ও টিকা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাকওয়াত হোসেন। সামগ্রিকভাবে আমাদের টোটাল ডাক্তার শ্রেণী একেবারে যান প্রাণ দিয়ে এই মহামারীকে, এই মিজেলসকে মোকাবেলা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলি, গত 2-2.5 সপ্তাহে আমাদের ডেথ ক্যাজুয়ালিটিজ আমাদের অনেক কমে এসেছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানী ঢাকা সহ বেশ কিছু জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, সারা দেশে শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। হাম একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, কাশি বা হাঁচির মাধ্যমে এটি সহজে ছড়িয়ে পড়ে। এর ফলে গুরুতর অসুস্থতা, জটিলতা এবং এমনকিও মৃত্যুও হতে পারে। সারা দেশের মতো পাবনাতেও প্রতিদিনই বাড়ছে হামের রোগী। জ্বর, ঠান্ডা, কাশি, মুখ লাল হয়ে যাওয়া সহ নানান ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হামে আক্রান্ত শিশুরা। বিছনায় শুয়ালে পারে খালি ছটফট ছটফট করতে, তো এটা দেখে সারি আমরা বুঝেছিলাম যে বাচ্চার হাম বের হয়েছে। বের হওয়ার আগে এই হসপিটালে ভর্তি করছিলাম। ছেলে চোখই খুলছিল না, 3 দিন পর্যন্ত চোখ বন্ধ ছিল। কালকে বিকালে চোখ খুলছে, এখন একটু সুস্থ ছিল। হাম উঠছিল, সারি গেছে, ঠান্ডা আছে। 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে হামে আক্রান্ত রোগী। জায়গা সংকুলানের পাশাপাশি অনেক অভিযোগও আছে রোগীর স্বজনদের। সুস্থ বাচ্চার পাশে যে অসুস্থ বাচ্চা একটা আসে, তাহলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবে না? আমাদের সমস্যা হচ্ছে যে এক বেডে 3-4 করে বাচ্চা, তাদের সাথে আবার 4-5 করে লোক। ঠিক মতন যে অ্যান্টিবায়োটিক দেবে ডাক্তার পাওয়া যাচ্ছে না। মনে দেওয়া লাগবে 8টায়, আসতে 11টার সময়, 3 ঘন্টা 2 ঘন্টা লেট হচ্ছে। হামে আক্রান্ত শিশুদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি জানালেন এই হাসপাতালের আবাসিক চিকিৎসক। হামে আক্রান্ত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া বলে থাকি আমরা। এছাড়াও অন্যান্য রোগে অন্যান্য উপসর্গ রয়েছে সাথে। চিকিৎসা সরঞ্জামাদি বলতে এই রোগীগুলোর জন্য যেগুলো বোঝে সেগুলো আমাদের বর্তমানে কোনো কমতি নেই। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, টিকা দেওয়ার পরেও অনেক শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগের। হামের যে ইউনিট, সেখানে রোগীর স্বজনরা আসতেছে, বসতেছে এবং একসাথে খাওয়া দাওয়া করতেছে। তারা একজন আরেকজনের গা ঘেঁষে বসতেছে। এভাবেই তো হামটা ছড়িয়ে যাচ্ছে সবার মাধ্যমে। জনগণ সচেতন না হলে অবশ্যই হাম আগামীতে করোনার মতো মহামারীর রূপ নিতে পারে। এদিকে পরিস্থিতি সামাল দিতে প্রায় 600 কোটি টাকা নতুন করে টিকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে রোববার এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশনা পেলেই নতুনভাবে হামের টিকা দেওয়া শুরু করবেন বলে জানালেন পাবনার সিভিল সার্জন। 95 to 97% এক্ষেত্রে প্রোটেকশন দেয়, বাকি কিছু অংশ রয়ে যাচ্ছে। আর
অনেক সময় এই ডোজ মিস হয়ে যায়। হাফিজা খানম জুথি, মাই টিভি। সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2027 শিক্ষাবর্ষ থেকে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। তবে এই নিয়ে শিক্ষাবিদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। তথ্য অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তিতে থাকছে না লটারি পদ্ধতি। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর থেকে নানা মহলে চলছে আলোচনা পর্যালোচনা। আগে যে নীতিমালাটা ছিল লটারির মাধ্যমে, তার আগে তো আমরা সবসময় মেধার ভিত্তিতে দেখেছি, আর মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক একটা ভর্তি আমরা সবসময় এটাকে স্বাগত জানাবো। 2009 সাল লাস্ট ভর্তি পরীক্ষাটা লাস্ট হয়েছে এবং তারপর থেকে পর্যন্ত বিভিন্ন ক্লাসে লটারির মাধ্যমে ভর্তি হয়। বিভিন্ন ক্লাস বলতে 1 থেকে 9 পর্যন্ত মাউসি এই ভর্তি লটারিটা পরিচালনা করে। আমাদের মূল অথরিটি কিন্তু এই ভর্তির ক্ষেত্রে মাউসি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। যেটা লটারির ক্ষেত্রে আমার একটু মিশ্র প্রতিক্রিয়া। অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মতে একটা অংশ বলছে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাদের রয়েছে নানাবিধ পরামর্শ। আপনি ভর্তি হবে একজন শিক্ষার্থী ক্লাস 2-তে, আপনি প্রশ্ন করলেন ক্লাস 5-এর মতো, তা হবে না। ওই ক্লাস 2 এর লেভেলেই প্রশ্ন করেই তার মেধার যাচাই করতে হবে। অবশ্যই আমি লটারি পদ্ধতিটা বাদ দিয়ে যে ভর্তি পরীক্ষার দিকে যাচ্ছে, এটা অবশ্যই আমি সাধুবাদ জানাবো। তবে হ্যাঁ, অবশ্যই ক্লাস 1 এর ব্যাপারটা একটু এটা শিক্ষামন্ত্রীকে একটু ভাবার জন্য আমি বললাম। শিক্ষা সংশ্লিষ্টদের মতে নতুন এই শিক্ষা পদ্ধতি সর্বস্তরের মানুষদের কথা বিচার ও বিশ্লেষণ করে নতুনভাবে পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা। একদম শিশু শ্রেণী থেকে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এটা লটারির মাধ্যমে ভর্তি হতে পারে। এর পরের যে শ্রেণীগুলোতে আপনি পরীক্ষার মাধ্যমে ভর্তি করেন। পেশাগতভাবে প্রতিষ্ঠিত যে সমস্ত অভিভাবক, তারা কিন্তু তার সন্তানকে কোনো কোচিংয়ে দিবেন, অথবা এর থেকে আরও যারা বেশি বিত্তশালী তারা ভর্তি করানোর জন্য কোচিংয়ের পাশাপাশি বিভিন্ন অসৎ চক্রের সন্ধান করবেন। আর লটারিতে যেটা হয় যে বিভিন্ন সামাজিক অবস্থানে যারা আছেন তাদের কোনো না কোনো অবস্থান থেকে কোনো না কোনো পরিবারের সন্তানরা লটারিতে তার সুযোগ হয় ভর্তি হওয়ার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বরিশাল ঝালকাঠির 2 জেলায় সরকারি সেচ প্রকল্পের 78টি সেচ পাম্প অযত্ন অবহেলায় পড়ে থাকায় চুরি হচ্ছে মূল্যবান মালামাল। মাদকসেবীদের বিচরণে অপরাধের স্বর্গরাজ্য পরিত্যক্ত এসব ভবনে। অপরদিকে খালে পানি না থাকায় সেচ বন্ধ প্রকল্প। তেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। দাম বাড়ার আশঙ্কায় কৃষি পণ্য। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরিশাল এবং ঝালকাঠি জেলার পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের আওতায় 1980 এবং 85 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2টি পর্যায়ে চালু করেন কৃষি খাতের উন্নয়নে সেচ প্রকল্প। এতে বরিশাল, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, ঝালকাঠি, রাজাপুর সহ 7টি উপজেলার কৃষি উৎপাদনে কৃষকের সংকটকালীন খাল থেকে সরকারি পাম্পের পানি হতো একমাত্র ভরসা। আলু চলে না, পেঁয়াজ চলে না, তাহলে কৃষিতে আছে কিতে? কৃষি তো এমনি মরা। হেবার দেওয়া তেল কিনতে হয় বেশি টাকা, হেবার দিয়ে শেষ করতে হয় পানি। তা তো আমার না কৃষি তো হয়তো মাঠে মরিয়েই থাকা লাগবে। পানি দেবো, পানি দিতে আমরা পাম্প দিয়ে পানি দেওয়া লাগে। বর্তমানে তেলের যে সংকট, তেলের যে দাম, ঠিক আছে, এতে আমাদের কোনো জনগণের কোনো উপকার হইতেছে না, কিন্তু এটা এখন থাকাছি না থাকাই। সময়ের প্রয়োজনে 6টি উপজেলার 78টি পাম্প এবং অর্ধশত স্লুইস গেট স্থাপন করা হলেও তদারকির অভাবে চুরি হচ্ছে সরকারি সম্পদ আর পরিত্যক্ত ভবন, মাদকসেবী সহ নানান অপরাধের স্বর্গরাজ্য। এই চৈত্র মাসে আমাকে ধান শুকাই থাকে, কচু কৃষি খামার করছি, হাতে তো পানি পাইতে আসি না। খেতে ফসল হইতে, ধান হইতে, অনেক কিছুই হইতে, এখন পানির অভাবে আমরা অনেক কিছু কাজ করতে পারি না। বর্তমানে মাঠে কৃষকের বেশ কিছু ফসলই থাকলেও পর্যাপ্ত পানির অভাবে তা শুকিয়ে যাচ্ছে। একদিকে জ্বালানি তেলের সংকট, অপরদিকে নেই সেচের পানি। সব মিলিয়ে কৃষকের যেন মরার উপর খাড়ার ঘা। এই সুইচগেট যেতেছে খালে আগে পানি রাখতে বান দিয়া, কপার দিয়া, আর এগুলো সব বেঁচে গেছে এই সরকারের চামচারা সব। সরকারি ভবন পরিত্যক্ত অবস্থায় থাকা অবস্থায় এক জায়গায় মাদক এবং এই দেখা যায় ফ্ল্যাশ খেলার গ্রুপ একটা অনার্গল চলতে আছে। এই মৌসুমে কৃষি বাঁচাতে দ্রুত পানি সরবরাহের দাবি কৃষিবিদের। অন্য অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয়, কিন্তু বরিশালে গভীর নলকূপের মাধ্যমে তা
পানি তোলা হয় না। তবে ওই যে খাল বিলের যে পানি দিয়ে কৃষকেরা বোরো ধানের সেচ কাজ চালান। জনবল সংকটে এই পাম্প বিলুপ্তের কথা স্বীকার করেন এই প্রকৌশলী। আমরা এই পাম্প হাউসগুলো পুনরায় মেরামত করতে আমাদের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং 2টা পর্যায়ে আমরা এই পাম্প হাউসগুলো মেরামতের জন্য উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে 21টা পাম্প হাউস পুনর্বাসন করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে বাকি 46টা পাম্প হাউস পুনর্বাসনের জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। অযত্ন, অবহেলা আর তদারকির অভাবে এভাবেই প্রতিদিন বেহাত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের বিভিন্ন মালামাল, আর এতে নষ্ট হচ্ছে রাষ্ট্রের সম্পদ, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি খাতে। তাই এই খাতকে বাঁচাতে সংশ্লিষ্ট দপ্তর নেবে দ্রুত পদক্ষেপ, এ প্রত্যাশাই এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি। রোজা ও পবিত্র ঈদুল ফিতরের বাড়তি চাহিদার কারণে যে কটি পণ্যের দাম বেড়েছিল তার মধ্যে ভোজ্য তেল, গরুর মাংস ও সোনালী মুরগি অন্যতম। এসব পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায় ঈদের কয়েকদিন আগেই। ক্রেতাদের প্রত্যাশা ছিল ঈদ শেষে এসব পণ্যের দাম আবার আগের জায়গায় নেমে আসবে, কিন্তু এসব পণ্য আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া ঈদের পর সবজির দাম কমে এলেও চলতি সপ্তাহে আবার কিছুটা বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ এলাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজি। বেড়েছে সোনালী জাতের মুরগির দাম। ঈদের আগে প্রতি কেজি সোনালী মুরগি 340 থেকে 370 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি। বাজারে সয়াবিন তেলের লিটার 14 থেকে 16 এবং পাম অয়েল 18 থেকে 19 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম আগের মতোই রয়েছে 195 টাকা লিটার। যদিও বোতলজাত তেলের সরবরাহ সংকট এখনও কাটেনি। ভোজ্য তেলের পাশাপাশি বাজারে সবজির দরও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 20 টাকা বেড়েছে, কোনোটির দাম 20 টাকা পর্যন্ত বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর বাজারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এই মুহূর্তে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ শারমিন। অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারে। আজ ছুটির দিন হওয়ায় এখানে ক্রেতাদের উপস্থিতি বেশ সরগরম। আপনি দেখতে পাচ্ছেন যে ক্রেতারা এখানে আজকে ছুটির দিন হওয়ায় বাজারে উপস্থিতি বেশ দেখা যাচ্ছে ক্রেতাদের উপস্থিতি। তবে বাজার দর স্বস্তিদায়ক না। অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে বাজার দর খুব বাড়তির দিকে। রোজার সময় যেসব পণ্যের দাম আলোচনায় ছিল বাড়তির জন্য, সেসব পণ্যের দাম অনেকটা কমে আসলেও কিছু কিছু পণ্য যেমন মাছ, মাংস, আপনার তেল, এসবের দাম এখনও বাড়তির দিকে। খোলা সয়াবিন তেল লিটারে বেড়েছে 14 থেকে 15 টাকা। অপরদিকে মাংস আগে যেই 850 টাকা বিক্রি হচ্ছিল, রোজার শেষের দিকে এসে মাংসের দাম যেভাবে বেড়ে গিয়েছিল সেই দামেই এখন বিক্রি হচ্ছে। আর মুরগির দাম সবচেয়ে বেশি বেড়েছে। মুরগির দাম এখন আগে রোজার সময় যে মুরগির দাম ছিল, সোনালী মুরগির দাম ছিল 360 টাকা কেজিতে, সেটা এখন প্রায় 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য মুরগির দামও বেশি, মাছের দামও বাড়তি। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, ক্রেতা দেখি উনি ওনার মতামত কি জানাচ্ছেন বাজার দর নিয়ে, ওনার মতামত আমরা একটু জানতে চাইব। জি ভাই, একটু বলবেন বাজার দর আজকে কেমন দেখছেন? আজকে কিছুদিন আগের বাজার দরের চেয়ে আজকে অনেক বেশি। বিশেষ করে মুরগির বাজার, মাছের বাজার, এগুলি ধরাছোঁয়ার বাইরে। মুরগি তো ধরতেই পারলাম না। ঈদের সময় কিনলাম 350 করে, 350 না, লেস দেন 350, আর এখন 450, 100 টাকা বেশি। তো এইভাবে চললে আসলে দরিদ্র মানুষ কিভাবে চলবে আমি জানি না। ধন্যবাদ। শারমিন, শুনছিলেন আমরা একজন ক্রেতার মতামত নিচ্ছিলাম। উনি জানাচ্ছিলেন বাজার দর সম্পর্কে, তার অবস্থান যে বাজারে সব কিছুর দাম বাড়তির দিকে। এদিকে কাঁচা সবজির কথা যদি বলি, কাঁচা সবজির ক্ষেত্রে আপনার শীতকালীন মৌসুমের যেসব সবজি বাজারে এসেছিল সেগুলোর সরবরাহ এখন কমে আসলেও কিছুটা এখনও রয়েছে বাজারে সরবরাহ, তবে দাম অনেকটা বাড়তির দিকে। এদিকে রবি মৌসুমের যেসব সবজি রয়েছে যেমন পটল, ঢেঁড়স, আপনার চিচিঙ্গা, ঝিঙ্গা, এসব পণ্যের দামও বাড়তির দিকে। ক্রেতারা বলছেন যে দামটা আরও স্থিতিশীল হওয়া দরকার।
প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকাতে, আপনার চিচিঙ্গা পটল এগুলো সব 60 টাকাতে বিক্রি হচ্ছে। অপরদিকে পেঁয়াজের দাম কিছুটা বাড়তির দিকে, পেঁয়াজের দাম প্রতি কেজি 3 থেকে 5 টাকা বেড়েছে। ডালের দামও বেড়েছে আপনার 3 থেকে 4 টাকার মতো প্রতি কেজিতে। অন্যান্য যে পণ্য আছে সেগুলোর দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও বাজার মনিটরিং এর বিষয়ে জোর দেওয়ার কথা বলছে ক্রেতারা জানাচ্ছেন যে বাজার পরিস্থিতিতে আরও একটু নজর দেওয়া দরকার। সরকার তেল নিয়ে ব্যস্ত আছে, তবে এদিকে বাজার পরিস্থিতি ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। শারমিন, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন তার পথ অনুসরণ করে তার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি চালু করেছেন। গতকাল তিনি প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রশিদপুরা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত শরীফাবাদ ফকিরবাড়ি হতে কুমার নদী পর্যন্ত খাল এবং রশিদপুরা হতে মকরমপট্টি পর্যন্ত খালের পুনঃখনন কাজ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন শুরু করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম সহ কর্মকর্তা ও রাজনৈতিক। চট্টগ্রামে একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুত করা 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সীতাকুণ্ড ও পতেঙ্গা এলাকাতেও পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করা হয়। সংশ্লিষ্টরা বলছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা ফেরত ও মুনাফা কর্তন বাতিলের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আমানতকারীরা। নগরীর আগ্রাবাদ এলাকায় আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, আমানতের টাকা না পেয়ে তারা চরম দুর্ভোগে রয়েছেন। এ সময় তারা দ্রুত লেনদেন স্বাভাবিক করা এবং হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আমানতকারীরা ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের শাখায় গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরেন। তারা দ্রুত সমস্যা সমাধানের ব্যাংক কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাজার দখল ও ভাঙচুরের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় অবস্থিত হজরত ঝিনঝি ফকির শাহ মাজার সংলগ্ন সড়কে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জোরপূর্বক মাজার, মাদ্রাসা ও মসজিদ দখলের চেষ্টা করছেন এবং ভাঙচুর চালিয়েছেন। বক্তারা বলেন, বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মাজার দায়িত্ব প্রশাসনের হাতে দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদত হোসেন। তিনি গত 16 মার্চ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মঈনউদ্দিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জেলা পরিষদে বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যবহার না করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদিন তিনি নিজ বাসা থেকে রিক্সা, অন্যান্য যানবাহন অথবা হেঁটে পরিষদে আসা যাওয়া করেছেন। এই বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ঝালকাঠি জেলা গড়ে তোলা হবে। সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও মডেল থানা পুলিশ। দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ট্যাগ অফিসারের উপস্থিতিতে রেশনিং পদ্ধতিতে প্রতিটি পাম্পের পেট্রোল ও অকটেন সরবরাহের ক্ষেত্রে বৈধ কাগজপত্রের সাথে রাখা, অতিরিক্ত তেল না নেওয়া সহ 10টি নির্দেশনা দেওয়া হয়। এদিকে অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার আওতায় নতুন বরিশাল ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইউনিয়নবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক নূর হুদা, বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন রাজু সহ আরও অনেকে। বক্তারা বলেন, বাসুদেব ইউনিয়ন বিভক্ত করার ষড়যন্ত্র বন্ধ না করলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ভোলার চর ফ্যাশনে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নজরুল নগর ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ইউনিয়নের ১,২৫৭ জন কার্ডধারী জেলের মাঝে মাসিক বরাদ্দ অনুযায়ী প্রত্যেকে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহরিয়ার সজীবের তত্ত্বাবধানে ডিজিটাল স্কেলের মাধ্যমে সঠিকভাবে পরিমাপ করে এসব চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু সুষ্ঠু বিতরণে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১ মার্চ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২ মাসব্যাপী মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময় উপজেলার নিবন্ধিত ৪৪,৩১১ জন জেলের মধ্যে প্রত্যেককে মোট ৮০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে রংপুর শুরু হলো ৩ দিনের রিলাই বাণিজ্য মেলা। বৃহস্পতিবার নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এ উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ এনামুল আহসান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক পরিচালিত রেজিওলেশন, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট RELI এর আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই মেলার আয়োজন করে। এতে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের ৬২৫টি গ্রাম সমিতির মাধ্যমে ৯২টি উৎপাদনকারী দলের হস্তশিল্প, কৃষিপণ্য ও ক্ষুদ্র শিল্পের নানাবিধ সামগ্রীর প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। শুরুর দিনই জমজমাট মেলা। এই ইভেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে লক্ষিত জনগোষ্ঠীর উৎপাদন বৃদ্ধি হয়, ন্যায্য মূল্য পায়। যে এই জেলায় যারা কাজ করছেন সকলের প্রতি আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনাদের এই যে নিরন্তর চেষ্টা, এই নিরন্তর চেষ্টায় রংপুর জেলার যে দারিদ্র্য, এই দারিদ্র্য বিমোচন হবে।